প্রথমে কিছু কথা আপনার কাছ থেকে আসলে জেনে নিতে চাই। সেইটার প্রথম প্রশ্নটা এরকমভাবে করতে চাই যে আপা, এই যে নির্বাচন পরিচালনা কমিটি, এইটার কাজ কি আসলে? আমি যদি প্রশ্নটা এরকম করি, বিএনপির নির্বাচন পরিচালনা করা কমিটির কাজ কি? প্রশ্নটা যদি এরকম করি, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যানের কাজ কি? আপনারা কি করেন আসলে আপা? আসলে নির্বাচন পরিচালনা কমিটি, যেটা সাধারণত নির্বাচনের জন্য, নির্বাচন সময়কালীন কাজের জন্য কার্যক্রম পরিচালনা যেটা ওই সময় করা হয়ে থাকে, এখানে সাধারণত আমাদের যেটা, যেমন নির্বাচনের আমরা দেখে থাকি যে বিভিন্ন দল, আমরা যে যারা নির্বাচন করবে, বিভিন্ন দল তো বিভিন্ন অসঙ্গতি করছে, কিংবা আচরণ ভঙ্গ করছে, কিংবা কোথাও কোনো সমস্যা হচ্ছে, কোথাও কোনো বিভিন্ন রকম ভাবে ধরেন মারামারি পিটাপিটি হচ্ছে। সবকিছু সমস্যার সাথে আমাদের দলীয় যে কিছু জিনিস রয়ে গেছে, যেমন আমাদের অনেকে দাঁড়িয়ে গেছে, সেখানে আমাদের যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে আমাদেরকে মানে নির্বাচন থেকে সরিয়ে প্রত্যাহার করার জন্য তাদের সাথে কথা বলা, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ থাকে। বিশেষ করে নির্বাচনের আগের 2 দিন তখন তো ভয়ানকভাবে কাজ থাকে। এই জন্য নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, আমরা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি সেটা কতদূর আমরা করতে পারছি, কিংবা নির্বাচন কমিশন সেটা কতটুকু করতে পারছে। বিভিন্ন জেলায় কেন সমস্যা হলে সে তাৎক্ষণিকভাবে আমাদের কাছে সেই রিপোর্ট চলে আসে, এবং আমরা সেই রিপোর্ট আমরা সেখানে সেইভাবে নির্বাচন কমিশন জানাবার প্রয়োজন মনে করলে আমরা জানাই, অভিযোগ থাকলে অভিযোগ জানাই। এইভাবে বিভিন্ন রকম কর্মকাণ্ড থাকে। আপা, মানে ঘটনাটা আপনারা কি সরকারের উপরে চাপ প্রয়োগ করেন যে যাতে মানে মানে সরকারের উপরে প্রভাব বিস্তার করতে চেষ্টা করেন? যেমন আপনি নিজেও দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনার অধীনে যারা কাজ করেছেন একেবারে জুনিয়র পর্যায়ে, তারা এখন সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন। সেই সুযোগটা আপনি বা আপনার চেয়ারম্যান বা বিএনপিতে আমরা দেখছি নির্বাচন পরিচালনা কমিটিতে খুবই পরিচিত মুখরা, খুব হেভি ওয়েট লোকরা সেখানে আছেন। তা আপনাদের কাজ কি মোটামুটি সরকারের সাথে বার্গেন করা, নাকি সরকারের প্রেশার করা যাতে বিএনপি নির্বাচিত হতে পারে বা বিএনপির জন্য একটা আলাদা ফিল্ড তৈরি হয় সেটা? দেখুন, আমরা কারোর উপর চাপ প্রয়োগ করি না। আমাদের কাজটাই হলো, আমরা যে অঙ্গীকার করেছি জনগণের কাছে যে একটা সুষ্ঠু জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণ যেন ভোট দিতে পারে, তার জন্য যে সুষ্ঠু ব্যবস্থা পরিচালনা সেটা সাধারণত নির্বাচন কমিশন করে। এখানে কিন্তু সরকার সেইভাবে বাধ্য থাকে না, থাকে কিন্তু নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগটা আমরা বলি, কিংবা আমাদের কথা প্রয়োজনে কোনো অসঙ্গতি দেখলে সেই অসঙ্গতিটা জানাই। হ্যাঁ, সরকারের কাছে যদি মনে হয় কোনো কাজ সরকার করছে, তখন হয়তো আমরা সাধারণত এই ব্যাপারে এখন পর্যন্ত আমাদের সরকারের উপর কোনো রকম চাপ প্রয়োগ আমরা সৃষ্টি করি নাই। বরঞ্চ আমরা চেষ্টা করছি যাতে এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। আপা, কেন প্রশ্নটা আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নির্বাচন হওয়ার বা নির্বাচন যত কাছাতে থাকে তত আমরা বেশি দেখতে পাই যে বড় রাজনৈতিক দলরা এক ধরনের অভিযোগ করে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার, আর দূর থেকে আমরা দেখি যে প্রশাসনকে নিয়ন্ত্রণ করাটাই আসলে ভোটের ক্ষেত্রে এক ধরনের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। গত 3টি নির্বাচনে যেহেতু দলীয় সরকার ক্ষমতা থেকেই নির্বাচনটি পরিচালিত হয়েছে, সেটার আমরা একদম এক্সট্রিম রূপ দেখেছি। এবারেও কিন্তু আমরা এই ধরনের অভিযোগ শুনছি। আপনারা মানে আমি 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 অন্য দেশে যেরকম নির্বাচন ক্যাম্পেইন দল দেখি, কিন্তু নির্বাচন পরিচালনা কমিটিটা আমি খুব বেশি এটা দেখতে পাই না। এইটা আপনি কি একটু বলবেন যে এইটার কারণটা কি? মানে নির্বাচন পরিচালনা কমিটি এইটা করা, মানে এটা 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 আপনারা আসলে আপনাদের কেপিআইটা কি, মানে কি পারফরমেন্স ইন্ডেক্সটা কি, এটা যদি একটু আমাদেরকে বলতেন। শুনেন, নির্বাচন পরিচালনা কমিটি সাধারণত একটা দল থেকে দলের অভ্যন্তরে করা হয়। এটা কিন্তু আমরা বাইরে না, আমাদের হ্যাঁ কিছু আমাদের যে আমরা নির্বাচন পরিচালনা কমিটির এক একজন বিভিন্ন ভাবে আছি, কেউ সদস্য আছেন, কেউ ভাইস চেয়ারম্যান আছেন। তো নির্বাচন পরিচালনা কমিটি সাধারণত, আমি তো বললাম দলের মধ্যে আভ্যন্তরীণ অনেক কোন্দল থাকে যেগুলো আমাদেরকে সমস্যা সমাধান করতে হচ্ছে এই মুহূর্তে। অভ্যন্তরীণ এগুলো তো খুব স্বাভাবিক, আপনি জানান একটা বড় দলে এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরেও নির্বাচনকালীন সময়ে আপনি যেটা বললেন
যে প্রশাসনকে বিভিন্নভাবে বায়াস করা, কিংবা যেটা শুরু হয়েছে, যেটা আমরা শুনতে পাচ্ছি, আমরা যেমন শুনছি এখানে সমস্ত কিছু প্রশাসনে অমুক দল বেশি কিংবা অমুক দল, আমরা কিন্তু কোনো সেভাবে কোনো প্রশাসনের জন্য আমরা বলেছি আমরা জানি এই ডিসি যদি বদলায়, এই ডিসি কিন্তু আরেক জায়গায় যাচ্ছে, সে কিন্তু কোথাও পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র জায়গাটা পরিবর্তন হচ্ছে। তো এখন এই যে প্রশাসনের উপর যে দায়িত্ব, এটা অনেকটা ইঞ্জিনিয়ারিং। এটা আপনারা গত 3-4টা নির্বাচনের দলীয় সরকারের অধীনে দেখেছেন কিভাবে ইঞ্জিনিয়ারিং করে। এই ইঞ্জিনিয়ারিং জিনিসটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে, সেই জন্য সেই চেষ্টা চলতে পারে। ওকে, তার জন্য আপনি মনে করছেন যে একটা স্বতন্ত্র নির্বাচন পরিচালনা কমিটি এটাতে কাজ করবে, কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন। ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, ইন্টারেস্টিংলি আপনাদের এখন যারা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, সেই জামাতে ইসলামের আমিরও বলছেন যে একটা ইঞ্জিনিয়ারিং করে এটা করা হতে পারে। কিন্তু আমি যদি আপনাকে আসলে, আপনি স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার ইত্যাদি এই কথাগুলি বলতেছেন, কিন্তু আপনি জানেন যে আপনি যে নির্বাচনী এলাকা, সে বরিশাল 3 আসনে আপনাকে মনোনয়ন দেওয়ার দাবিতে ডিসেম্বরে মশাল মিছিল হয়েছে। এখন বরিশাল 3 আসনে বিএনপির 18 বছরের দ্বন্দ্ব, অমীমাংসিত তৃণমূলের ক্ষোভ, এটি নিয়েও একটি তথ্য প্রকাশিত হয়েছে। তো এইটা আপনারা কিভাবে ডিল করছেন? মানে কেউ যদি বলে, আপনারা যারা নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন, তারা যেহেতু এইবার এমপি ইলেকশনে হয় ফাইট করতে চান নাই অথবা মনোনয়ন পান নাই, এরকম কিছু লোকের একটা সমাবেশ, তাহলে মানে আপনি এটাকে কিভাবে মানে ডিল করবেন? যে দেখুন, এখানে আপনি যে উদাহরণটা দিলেন, যেমন বরিশাল 3 আসন যেটা বললেন, সেখানে কিন্তু প্রার্থী কিন্তু খুব বেশি ছিল না। আমি ছিলাম, এবং এখন যিনি পেয়েছেন জেনারেল আবেদিন সাহেব অ্যাডভোকেট, উনি ছিলেন, আর একজন স্বতন্ত্র আমাদের একজন উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনি ছিলেন। সেখানে আমরা চেয়েছি, এখন ব্যাপার হয়েছে দল কেন কি কারণে ওনাকে দিয়েছেন, এবং সেটা হয়তো চিন্তা করেছেন কিংবা কোনো কৌশল হতে তিনি হলে ভালো হবেন, হয়তো চিন্তা করেছেন। এখানে কিন্তু ওই যে প্রার্থী যিনি আছেন, এখন দলের ভিতর যদি কোনো থাকে, কোন্দল থাকে, আভ্যন্তরীণ কোন্দল থাকে, এটা এখন প্রার্থীর উচিত সবাইকে নিয়ে সমন্বয় করা। সেখানে কিন্তু আমরা যাচ্ছি না, নির্বাচন পরিচালনা কমিটি সেখানে যাচ্ছে না। এখানে প্রার্থী সবাইকে ডেকে কথা বলার চেষ্টা করবে। যদি উনি শেষ মুহূর্তে না পারেন, তখন হয়তো উনি বলতে পারেন আমার অমুক জায়গায় অমুক ডিস্টার্ব করছে, এরকম একটা অবস্থা। এখন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর কোন্দল, আপনি 17 বছর যত যাই বলেন না কেন, 17 বছর কিন্তু আমরা ভীষণ রকম সংগ্রামের মধ্যে ছিলাম। কাজে এদেরকে সহজে বুঝানো, সহজে কিছু করা, এটা এখন সম্ভব না। আমরা একদিনে পরিবর্তনও করতে পারছি না। ওকে, ফেয়ার এনাফ আপা। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে, আমাদের একজন দর্শক, ওনার নাম ক্যাপ্টেন দ্য বস, আমি আশা করবো যে এটা আপনারই নাম। মানে আপনি এতবার একই মন্তব্য করছেন, একই এটা করছেন, আমি আসলে অন্য দর্শকদের মন্তব্য আসলে আমি পড়তেই পারছি না। তার প্রশ্ন হচ্ছে, খালেদ, আমি প্রতিদিনই একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন না। খালেদ, আপনি ডয়েচে ভেলে ছাড়লেন কেন? উত্তরটি হচ্ছে, ডয়েচে ভেলেতে যদি আমি কাজ করতাম, আমি যেহেতু সেখানে 5 বছরের বেশি কাজ করেছি, এরপরে আমাকে একটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ জীবন মেয়াদী একটা কন্ট্রাক্ট নিতে হতো, সেটার ব্যাপারে আমি প্রস্তুত ছিলাম না। সরি, আমাকে আসলে এটা জবাব দিতে হলো। আপনি এতবারে প্রশ্ন করছেন, আমি অন্য মন্তব্য বা অন্য আরো যারা মন্তব্য করছে তারা কথা বলতে পারছেন না, সেই জন্য আমি এটা জবাব দিলাম। আপা, আমি জানি যে বিএনপির রাজনীতির সাথে আপনার সম্পর্ক, আমি যদি খুব লুজলিও ধরি, তাহলে প্রায় জন্মের থেকে বা জন্মের সময় থেকে আপনার সাথে, তা আপনি দলটির নেতৃত্বে সাবেক এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, মরহুম প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দেখেছেন, এখন তারেক রহমান সাহেবকে দেখছেন। আপনি কোনো পরিবর্তন দেখেন যে নেতৃত্বে বা নেতৃত্বের ভিশনে? আপনার কাছে কি মনে হয় যে মানে কোনো পরিবর্তন আসছে বিএনপি দলের মধ্যে? কোনো উল্লেখযোগ্য বদল কি আপনি দেখেন? দেখুন, পরিবর্তন তো সাধারণত যুগের চাহিদার উপর হয়, যে কোনো সময়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এসেছিলেন, তখন পরিস্থিতি, পরিবেশ সম্পূর্ণ অন্যরকম ছিল, যে কারণে তখন তিনি যে কাজগুলো করেছেন, তার নেতৃত্ব, যে দূরদর্শিতা তখন ছিলেন, এবং যার কারণে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটা মানে বিশ্ব মর্যাদার
জায়গায় পৌঁছে নিয়ে গেছিলেন। ঠিক তার পরবর্তীতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসেন, তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। আপনি জানেন 9.5 বছর তিনি গ্রামে গঞ্জে হেঁটেছেন এবং তিনি মানুষের অত কাছে, যেমন শহীদ জিয়াও মানুষের গ্রামাঞ্চলে হেঁটে বেড়াতেন, খাল খনন করতেন, বেগম জিয়াও কিন্তু ঠিক একইভাবে কিছুটা ধারা এক, কিন্তু আপনার যুগের চাহিদার সঙ্গে পরিবর্তিত হচ্ছে চিন্তা চেতনা। সেই জন্য বেগম জিয়াও যে জনগণের কাছে হেঁটে বেরিয়েছেন, মানুষের আস্থা অর্জন করেছেন এবং বিএনপিকে একটা আস্থাশীল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেটা বেগম জিয়ার নেতৃত্ব এবং তারও দূরদর্শিতায় তিনিও কিন্তু অনুভব করেছেন দলের এবং রাষ্ট্রের কিছু পরিবর্তন প্রয়োজন। যে পরিবর্তনটা উনি 2016 সালে 20-30 ভিশনের মধ্যে উনি প্রকাশ করেছিলেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে আমাদের যে চেয়ারম্যান, উনি জনাব তারেক রহমান, তিনি তার চিন্তা চেতনা অনেক বেশি আধুনিক। এটা কিন্তু যুগের চাহিদার সঙ্গে হয়েছে এবং এখন যে পরিবর্তনটা উনি কিভাবে আনবেন এবং সেটি দেশ গড়ার পরিকল্পনা অত্যন্ত সুন্দরভাবে, কারণ আজকে কিন্তু বললেই আপনার রাষ্ট্র কাঠামো সংস্কার হচ্ছে না, কিন্তু মানুষ একদিনে পরিবর্তন হচ্ছে না। সেটা করতে হলে আমাদের সময়ের প্রয়োজন। সেখানে আমার তৃণমূল থেকে হাত দিতে হবে, যে তৃণমূল আমাদের একেবারে ধ্বংস হয়ে গেছে। সত্যি কথা বলতে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলেন, মানুষের নৈতিক চরিত্র বলেন, সবকিছু কিন্তু আজকে কিন্তু অনেকখানি দুর্বল হয়ে গেছে। বাংলাদেশের পুরনো ঐতিহ্যটা কিন্তু নেই। তো সেখানে নতুন যে পরিকল্পনা, নতুন যে দেশ গড়ার পরিকল্পনা, এটা আমাকে অবশ্যই আকৃষ্ট করছে। কারণ এখন তো নতুন বলে যুগের চাহিদার সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়, তারপর তো বিশ্ব রাজনীতির সঙ্গেও খাপ খাইয়ে কিছু জিনিসের পরিবর্তন হয়। এটাই আপা, আমি জি বলে আমি 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 আরেকটু কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক করি। যেমন ধরা যাক যে 2001 সালে যখন বেগম জিয়া ক্ষমতায় আসলেন, তিনি কিন্তু দুজন জামায়াতে ইসলামী সহ আরো 4টি দলের সঙ্গে তিনি শুধু জোটই করেন না, মানে জাতীয় পার্টির একাংশ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে শুধু তিনি জোটই করেন নাই, জামায়াতে ইসলামীর দুজন কিন্তু তার মন্ত্রিসভায় মন্ত্রীও হয়েছেন। আমরা কিন্তু 2012, 13, 14 সালের থেকে, মানে আমরা যদি ব্যাপারটাকে বলি যে জনাব তারেক রহমান যখন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, যত বেশি তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তত বিএনপির সাথে জামায়াতের দূরত্ব বাড়ছে। আমরা কি এইটাকে সিদ্ধান্ত এরকমভাবে নিতে পারবো বা অনুসিদ্ধান্ত এরকম নিতে পারবো যে বেগম জিয়ার সময়ে যে জামায়াতকে তিনি বন্ধু ভাবতেন, তারেক রহমান সাহেব সেই জামায়াতকে অনেকটাই শত্রু ভাবছেন? মানে এইটা কি একটা আমরা প্যারাডাইম শিফট বলতে পারবো কিনা? না, এটা বলা যাবে না। এই কারণে বলা যাবে না, বেগম জিয়ার সময় যে জামাত ছিল তখন সময়ের প্রয়োজনে আপনি দেখছেন জামাতকে কিন্তু শুধু বেগম জিয়াও নয়, আওয়ামী লীগও তাকে ব্যবহার করেছেন, তাদেরকে নিয়েছিলেন সাথে। সেটা তখনকার প্রয়োজনে জামাতকে, সেই জামাত আর আজকের জামাতের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। এবং আজকের জামাত অনেক বেশি বর্তমান, তারা অনেক বেশি আধুনিক চিন্তাধারা, আমি যতটুকু আমি তাদের কথাবার্তা শুনি, আধুনিক চিন্তাধারা তারা কিছুটা, আমি বলবো সুন্দর মতো এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাজ করছেন। সেই জামাত আর এই জামাতের মধ্যে অনেক তফাৎ। কাজে এই যে আজকে জামাত এখন নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য তারা কিন্তু চাচ্ছে না অন্য কারোর সঙ্গে জোট বেঁধে কিংবা অন্য কারোর সঙ্গে থেকে তারা মানে এটা জামাতের না চাওয়া, মানে বিএনপির না চাওয়া না আসলে। না, বিএনপি কোনোদিনই জামাতকে বলে নাই তুমি জোট ছেড়ে দাও, কিন্তু জামাতই চেয়েছে। জামাত সবসময়, জামাত এখন মনে করছে তারা যথেষ্ট মানে প্রভাবশালী হয়েছে, তারা ইনশাল্লাহ তারা আগামীতে, এটা তাদের চিন্তা ভাবনা, তারা ক্ষমতায় এসে গেছে। এই চিন্তাধারা কিন্তু তাদের কথায় বার্তায় পরিষ্কার ফুটে উঠছে। ওকে, তাহলে এইটার মধ্যে ঘটনা হচ্ছে যে বিএনপি নেতৃবৃন্দ এখন, আপনারা যারা জামায়াত, যেহেতু আপনাদের প্রতিপক্ষ, একটা তো রাজনৈতিক মাঠের কথা, আরেকটা তো হচ্ছে যে আদর্শগত অবস্থান, সেই আদর্শগত অবস্থানে কি বিএনপি নেতৃবৃন্দ মনে করেন যে জামায়াত আর বিএনপি দুজন দু প্রান্তে দাঁড়িয়ে আছে, দুটি দল, নাকি মনে করেন যে না, এটা আপনি যেটি বললেন সেটি ব্যাখ্যা, জামাত যেহেতু নিজেই এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারছে মাঠে, সে আর আরেকটা জোট কেন করবে? এটা তো স্বাভাবিক ঘটনাই। তো আপনার কাছে কি মনে হয় আদর্শগতভাবে কি দুটি দল দু প্রান্তের? কারণ বিএনপি যেরকম করে বারবার, বিএনপি নেতৃবৃন্দ বিশেষ করে যেভাবে বারবার জামায়াতকে বলতেছেন, জামায়াত যেভাবে বিএনপি নেতৃবৃন্দকে আঘাত, মানে
মানে কি বলবো, টার্গেট করে কথা বলতেছেন, সেইটার ক্ষেত্রে যদি মাথায় রেখে যদি বলি। না, আমি যেটা বলতে চাচ্ছি যে জামাত যে কোনো দলেরই কিন্তু আদর্শ সম্পূর্ণ আলাদা থাকে। জামাতের আদর্শ জামাতের কাছে, বিএনপি আদর্শ বিএনপির কাছে। এখানে কিন্তু আদর্শগত মিলের জন্য কিন্তু এই জোট হয় না। জোটটা হয় তাৎক্ষণিকভাবে সরকার প্রতিষ্ঠার জন্য, কিংবা ক্ষমতায় আসার জন্য, অথবা আন্দোলন করার জন্য। কাজেই জামাত যখন বিশেষ করে জামাত ওই সময় আওয়ামী লীগের সাথে মিশেও যখন দেখলো তাদের উপর বেশ কিছু তাদের বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গেল, তখন তারা হয়তো ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে। আমার কাছে যেটা মনে হয়, ঘুরে দাঁড়াবার চেষ্টা করে তারা নিজেদেরকে নতুনভাবে চেষ্টা করছে একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আপা, এইটা নিয়ে যদি আর দুইটা লাইন বলতেন আমাদের জন্য, যে আদর্শ ছাড়া কি আসলে জোট হইতে পারে? অবশ্যই, কেন হতে পারবে আদর্শের না? মিল ছাড়া কি জোট হইতে পারে? মানে 2001 না, সালে জামায়াতের আদর্শ- আদর্শ আর বিএনপির আদর্শের মধ্যে কি অনেক বেশি তফাৎ ছিল যে তারা জোট হইতে না, পারছে? আদর্শ বলতে আপনি কি বুঝতেছেন, না তুমি কি বুঝতেছো? আদর্শ জি। হলো যে একটা দলের দর্শন এবং আদর্শ। আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখা। এটি তো আমার মূল একটা দর্শন, এবং আর আমরা যেটা মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ, এটা হলো আমাদের তো আদর্শ। জামাতের আদর্শ যেটা তারা বলে থাকে, আল্লাহর আইন শাসন, আইন, হ্যাঁ। আইন জি। আইন কায়েম করা। তো আল্লাহর আইন কায়েম করা, অবশ্যই আল্লাহর আইন তো সব জায়গায় আছে, কিন্তু একটা রাষ্ট্র, এটা হলো তাদের আদর্শ। সেখানে তো আমাদের সঙ্গে তো আমরা তার আদর্শের সঙ্গে তো আমরা মিশি নাই ওকে। এবং মিশতে পারি নাই। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় মিশেছি, সেটা হলো আমরা আন্দোলন করেছি হয়তো একসাথে, ক্ষমতায় গিয়েছি একসাথে। সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা, আপনি যেটাই বলতে চান সেটার উপর ভিত্তি করে। ওকে আপা, আমি পরবর্তী প্রসঙ্গে আসি যে বিএনপির কথা বলতে গেলে একজন নারী নেত্রীর কথা সবসময়ই আসবে, মানে আজকেও আসবে, আরও 20, 50, 100 বছর পরেও হয়তো আসবে বিএনপি যদি যতদিন টিকে থাকবে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার মানে নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছে, তারপরে দেশের প্রধানতম দল হিসেবে আবির্ভূত হয়েছে। অন্তত প্রধান দুইটি দলের একটি থাকছে হচ্ছে সবসময়, মানে এটা কোনোদিন এর বাইরে যায় নাই সে। কিন্তু এইবার বিএনপির প্রার্থী মনোনয়নে নারীর সংখ্যা মাত্র 10 জন। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? পাশাপাশি আমাদের একজন দর্শক, উনার নাম উম্মতে মোহাম্মদ এসএম, তো উনি বলতেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, সাপোর্টার নই, বিএনপির দুঃসময়ে রুমিন ফারহানার মতো ভোকাল কাউকে দেখিনি, উনার বহিষ্কারের বিষয়ে বা বিষয়ে কিছু বলুন। এটা আপনার জন্য প্রশ্ন। নারী নাই, 10 জন মাত্র আছে, আর একজন নারী নেত্রীকে বহিষ্কারও করা হয়েছে আসলে। হ্যাঁ, আপনার কথাটা সত্য। হ্যাঁ। তবে রুমিন ফারহানার বহিষ্কারের ব্যাপারটা কেন, কি কারণ, হয়তো স্বতন্ত্র থেকে তাকে বলা হয়েছিল সরে যেতে, কিন্তু উনি সরেননি। কারণ হতে পারে, আমি ঠিক জানি না। এবং আপনি যেটা বলেছেন এটা দুঃখজনক, কারণ রুমিন ফারহানাকে আমরাও চেয়েছি রুমিন ফারহানা আসুক। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে আমাদের মেয়েরা, সত্যি কথা বলতে কি, আমরা নারী ক্ষমতায়নের কথা বলে থাকি, কিন্তু আপনি কি দেখেছেন আমাদের যেন গত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সময় আমাদের অনেক নারী মন্ত্রী ছিল, বড় বড় নাতি, কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা যেটা বলতে থাকি, আমাদের যেটা লক্ষ্য, আমাদের লক্ষ্যটা হলো তৃণমূল পর্যায়ে নারীকে ক্ষমতায়ন করা, যে লক্ষ্যে আমরা এখন কাজ করছি। কারণ একটা নারী যদি তার পারিবারিক মর্যাদা এবং তার যদি সম্মানটা পায়, এবং সেই সম্মানের অধিকারে সে তখন তার পরিবারকে সে গঠন করতে পারে, এবং সেই গঠনের মধ্য দিয়ে একটা সুন্দর শিশু গড়ে উঠতে পারে। এটাই হলো কিন্তু সমাজ গঠনের মূল মন্ত্র। কাজে আজকে আমাদের যে চিন্তাধারা, আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, এটাও সত্য কথা যে মেয়েরা কম পেয়েছে, এখানে যে প্রশ্নটা এসছে এখন, আমাদের তো ধরেন এখন একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা নির্বাচন করছি, সেখানে এলাকায় গিয়ে আমরা আন্দোলনে অনেক মহিলা ছিলাম, কিন্তু এলাকা থেকে ঠিক সেইভাবে জিতে আসা হয়তো সেভাবে দল মনে করে নাই যে সে হয়তো পারবে না, যাদেরকে মনে করেছেন তাদেরকে দিয়েছেন। মানে একজন নারী প্রার্থীর পক্ষে আসলে
মানে ঠিক এই নির্বাচনে অংশগ্রহণ করে যে নির্বাচনটা অনেক ক্রুশাল, আপনি যেরকম বলতেছেন যে সেটা আসলে এত সহজ, ক্রিটিক্যাল, এত 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 সহজ এটা হবে না। আমি আমি আপনার নির্বাচন পরিচালনা কমিটিতে আবার একটু ফিরে যাই, কারণ এইবার আসলে জাতীয় নির্বাচনের পাশাপাশি একটা গণভোট রয়েছে। সেই গণভোটের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকে এই কথা বলতেছিলেন যে জামায়াত গণভোটে হাত দেওয়ার পক্ষে, বিএনপি না দেওয়ার পক্ষে। কিন্তু গতকাল আবার আমরা দেখলাম যে গতকাল না, মানে দুই এক দিনের মধ্যে আমরা দেখলাম যে গণভোটে না দেওয়ার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ক্ষেত্রে কি বিএনপির কোনো অফিসিয়াল স্ট্যান্ড আছে, মানে টেক আছে যে গণভোটে হ্যাঁ দিবে না, না দিবে না, গণভোটে কি করবে? দেখুন, আমরা যখন আপনার যে জুলাই সনদ যখন পাশ করা হয়, তখন যে স্বাক্ষরটা করেছি সেখানটা আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম যে এটা আমরা পরবর্তীতে গণভোটের মাধ্যমে যখন এটা হবে তারপরে আমরা চেষ্টা করব আমাদের পরবর্তীতে যে সংসদ আসবে তাদের মাধ্যমে বাস্তবায়ন করা। এটা কিন্তু সবসময় ছিল। কিন্তু সেখানে যখন সরকার যখন জুলাই সনদটা মানে নতুনভাবে একটু প্রকাশ করে, সেখানে তারা আমাদের যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো দেয়নি। তারপরে আমরা বলেছি যে আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা জুলাই সনদ অবশ্যই চেষ্টা করব। তবে হ্যাঁ, যেখানে আমাদের মানে নোট অফ ডিসেন্ট ছিল সেইখানে আমরা হয়তো সেসব জায়গায় হয়তো আমরা চেষ্টা করব ওখান থেকে আমরা মানে সেই জিনিসগুলা না করার জন্য। কিন্তু কোনো সময় আমরা জুলাই সনদের হ্যাঁ এবং না ভোট নিয়ে কোনো কথা কোনো দিন আমাদের সরকারিভাবে অফিসিয়ালি কোনোখানেই কোনোভাবে হয়নি। বরঞ্চ হ্যাঁ ভোট, যদিও সেটা একটা মানে কমপ্লিকেটেড, হ্যাঁ না জানি না কি হবে শেষ পর্যন্ত, তো সেই ভোটটা এবং যারা ভোটার তারাও কতখানি উপলব্ধি করছে সেটাও জানি না, কারণ সেই ধরনের প্রচারণা সেরকম ভাবে হচ্ছে না যদিও। কিন্তু আমাদের তরফ থেকে এই না ভোট দেওয়ার কোনো রকম কোনো চেষ্টা নাই, আমরা চেষ্টা করবো না। না আপা, আমি যদি ভালো বুঝে থাকি যে বিএনপি এটা বলতেছে যে না দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আপনারা কি হ্যাঁ দিতে বলতেছেন, হ্যাঁ দিতে বলতেছেন লোকরে, নাকি বলতেছেন গণভোটের কথা ভুলে যাও, আমাদেরকে খালি ভোট দাও, ধানের শীষে খালি ভোট দাও? মানে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট মানে বিএনপি তো এটা পরিষ্কার করতে পারে, তাই না, যে আপনারা যেহেতু আমরা জুলাই সনদের পক্ষে আপনারা হ্যাঁ ভোট দিন, কিন্তু না দেওয়ার সুযোগ নাই অর্থটা কি আমি বুঝি না। মানে না দেওয়ার সুযোগ নাই, গণভোট দিয়েন না, মানে ব্যাপারটা কি এরকম? জামাত তো অনেক কথা বলে যাচ্ছে এখন। তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, একজনকে বেশি প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রতিদিন প্রতি রকম নানা রকম কথা। কথা তো মিথ্যাও না আপা, কথা তো মিথ্যাও না। তারেক সাহেব যে প্রোটোকল পাইলেন, মানে উনি তো এখন একটা পার্টির, যখন আসছেন পার্টির ভাইস চেয়ারম্যান, মানে কি বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ে বেশি প্রোটোকল পাইছেন। আপনি তো নির্বাচনে এখনো নামেননি, তাহলে আচরণবিধি ভঙ্গ হবে কেমন করে? আপনি তখনই কথা বলবেন যখন আপনি দেখবেন আপনার বাস্তব। এখন জামাত কি করে বলে তারা যে বিভিন্ন জনকে উপহার দিচ্ছে, তারা যে জান্নাতের টিকিট বিক্রি করছে, এগুলো কি আচরণবিধি লঙ্ঘন নয়? না, আচরণবিধিটা আমি ওই পাশে রাখি। আমি আপনাকে একটা সরাসরি প্রশ্ন করি, আপনি বলেন আর কি একটু, আপনি আমাকে বলেন যে ধরেন আমি একজন ভোটার, আমাদের যারা শো দেখতেছে তারা একটা ভোটার, তো আপনি তাদেরকে গণভোটে হ্যাঁ দিতে বলতেছেন না না দিতে বলতেছেন, নাকি গণভোটে পার্টিসিপেশন না করতে বলতেছেন? কেন আমরা না করতে বলবো? না করার তো কোনো সুযোগ না। আমরা তো বললাম তো আমরা অঙ্গীকারবদ্ধ, তারা হ্যাঁ করুক। আপনারা বলবেন কিনা যে হ্যাঁতে ভোট দেন? আচ্ছা, আমরা তো বলবোই। আমি তো বললাম যে আমাদের তো ভোটই শুরু হয় নাই, তা আমরা কাকে বলবো, কি বলবো? না, ধরেন আপনারা ধানের শীষে ভোট দিতে বলতেছেন, গণভোটও যেহেতু হইতেছে সঙ্গে, তাতে একটা হ্যাঁ ভোট দিতে বলবেন কিনা সেটা জানতে চাচ্ছিলাম। এটা তো অবশ্যই যখন ভোট চাইতে যাব তখন তো অবশ্যই এটা বলতে হবে। ওকে, আপনারা যখন ভোট চাইতে যাবেন সেটা তো, সেইটার ক্ষেত্রে আপা ওইটা যেটা আপনি বলতেছিলেন যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে কিনা, জামায়াতের যেটা প্রধান অভিযোগ, এইটা নিয়ে যদি আপা একটু বলেন যে আসলে নির্বাচনটা হতে এখনো আরো 1 মাস বাকি, কিন্তু বিএনপির যে প্রভাব সেইটা কি খুব ওভারওয়েলমিং দেখা যেতেছে কিনা? বিএনপির নেতা যখন আসতেছেন, রাষ্ট্রীয় যন্ত্রগুলি খুব বেশি ব্যস্ত হয়ে যেতেছে তাদেরকে প্রোটোকল দিতে, এরিয়ার ব্যবস্থা করতে, এরকম মনে হচ্ছে কিনা আপা? যে মানে আসলে যদি আপনি খুব নিরপেক্ষ জায়গা থেকে জিনিসটা দেখেন।
দেখুন, এটা একটা কঠিন প্রশ্ন, কারণ আপনারা হয়তো জানেন যে আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের যে বর্তমান চেয়ারম্যান যিনি, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং তার জীবনের নিরাপত্তা এখনো নাই। আপনি দেখেন হাদিকে কিভাবে মেরে ফেললো। আমাদের কথা হচ্ছে যে আমরা কখন চাচ্ছি, আমরা যখন আমরা ওনার জীবনের নিরাপত্তাটা আমরা এই জন্যই চাচ্ছি যে আমরা তো চাই না যে এরকম একের পর এক মৃত্যু এসে আমাদের ইয়াং যে গ্রুপটা আছে যারা সত্যিকার অর্থে দেশকে গড়ে তুলবে তাদেরকে আমাদের কাছ থেকে চলে যাবে। সেই কারণে ওনার যে রাষ্ট্রীয় যেটা পেয়েছেন সেটা পেয়েছেন ওনার নিরাপত্তার জন্য। এখন আপনার যখন নির্বাচন হবে সেখানে আচরণ বিধিতে কতটুকু, সেখানে সবাই কিন্তু বডিগার্ড এবং পেয়েছে, প্রত্যেক প্রার্থী পেয়েছে, তো সেখানে কতটুকু আচরণ বিধি লঙ্ঘন হবে কি হবে না, কিংবা লেভেল প্লে ফিল্ড হবে কি হবে না, সেটা তখন বিবেচনা করা যাবে। আমাদের সংস্কার করার, পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা সংস্কার অবশ্যই করব, কেন করব না। আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা সংস্কারের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা আমরা নিয়েছি। হ্যাঁ, হয়তো সময় লাগবে, আমরা একদিনে করতে পারবো না, 2 বছর 3 বছর হয়তো লাগতে পারে, 4 বছর, এটা তো আমাদের সময় প্রয়োজন। আপা, আমি আপনার কাছে আসছি। আমাদের একজন দর্শক একটা ইন্টারেস্টিং মন্তব্য করছেন, ওনার নাম ফাহিম শেখ 8128। উনি বলছেন, খালিদ ভাই, আপনার যদি সাহস থাকে তাহলে গৌতম দাদাকে নিয়ে আসেন, আপনার আমলীগের দালাদেই বিএনপির দালালি ছুটাই দিবে। আমি ওই দর্শকের উদ্দেশ্যে বলছি, আমরা জনাব গৌতম দাসকে চেষ্টা করেছি, অনেকদিন ধরেই চেষ্টা করছি। উনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান, আমরা অবশ্যই তাকে নিয়ে আমরা মানে দালালি ছুটানোর জন্য না হোক, আমরা কিছু শেখার জন্য হলেও তাকে নিয়ে আসতে চাই। আপনার জন্য আমার প্রশ্ন আপা, যে আপনার দল জুলাই সনদে সই করেছে, যেটা আপনি আগে বললেন, যুগপত সঙ্গীদের কথা আপনি বললেন, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, আপনাদের নিজস্ব 31 দফা আছে। আপনি আমাদেরকে খুবই রাইটলি 2015 সালে বেগম জিয়ার দেওয়া 20-30 যে ভিশন 2030, সেইটাও আপনি আমাদের স্মরণ করাই দিয়েছেন। কিন্তু আমরা এটাও দেখছি, জনাব তারেক রহমান দেশে আসার পরপরই বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু আমরা তো আপনাদের নির্বাচনী ইশতেহার আসলে দেখতে চাই। নির্বাচনী ইশতেহারের মধ্যে আপনারা কিভাবে কি করবেন সেইটাও আমরা বুঝতে চাই। 1.5 বছরে 1 কোটি লোককে চাকরি দিতে চান, এটা কিভাবে বাস্তবে আপনারা সম্ভব করবেন? শিক্ষিত বেকারদের বেকার ভাতা দেওয়ার পরিকল্পনা আপনাদের কিভাবে বাস্তবায়ন করবেন? এই শিক্ষিতদের আপনারা কিভাবে চিহ্নিত করবেন? যারা ছাত্রদল থেকে আসে তারাই কি খালি শিক্ষিত হিসেবে গণ্য হবে কিনা? অশিক্ষিত বেকারদের নিয়ে বা আপনার পরিকল্পনা কি? আপনার স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা, সোশ্যাল সেফটি নেট, এগুলি নিয়ে আপনাদের পরিকল্পনা কি? অর্থাৎ আপনারা একটা ইশতেহার আমাদেরকে দিবেন কিনা? আমরা যখন পরিকল্পনা জানতে চাইবো, আপনি 31 দফা দেখাতে পারবেন, ভিশন 2030 দেখাতে পারবেন, আপনি জুলাই সনদের কথা বলতে পারবেন, কিন্তু আপনাদের নির্বাচনী ইশতেহারটা আসলে কোথায়? এটা পাবো কিনা? নির্বাচন যখন আমরা করছি, নির্বাচনকে সামনে নিয়ে আসছি, আমরা নির্বাচনী ইশতেহার তো অবশ্যই থাকতে হবে। সেই ইশতেহার অবশ্যই আপনারা পাবেন, কেন পাবেন না? তবে আপনি যেটা বললেন যে আমাদের যে বিভিন্ন যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এটা সত্যি কথা, একটা অনেক বড় একটা টিম কাজ করছে। আপনি যে কথাগুলো বললেন, শুধুমাত্র এখানে ছাত্রদল বলে কথা নাই, আমার যে বেকার যুবকরা যারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না, কিংবা যারা বিদেশে যাওয়ার জন্য জমি জমা বিক্রি করে ফকির হচ্ছে, এবং মেয়েরা যে বাইরে গিয়ে নির্যাতিত হচ্ছে, তাদেরকে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স করে সরকার থেকে তাদেরকে সাহায্য করা, বিদেশে যাতে জমি জমা বিক্রি করতে না হয়, তারপরে বিভিন্ন প্রযুক্তি, টেকনিক্যাল স্কুল, কলেজ, আরো অনেক কিছু আছে, এবং বিভিন্ন ভাষা শেখা, এগুলো অনেক পরিকল্পনা করছেন, সেগুলো আপনারা জানতে পারবেন। সেই কাজগুলো হচ্ছে এবং হবে। এবং এখানে অ্যাজ এ হোল বাংলাদেশের মানুষকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আজকে চিন্তা ভাবনা হচ্ছে। আপা, মার্টিন লুথার কিংকে মনে রেখে বা কাছাকাছি থেকে তিনি মার্টিন লুথার কিং এর কথা তিনি বলেছেন যে তিনি যখন আই হ্যাভ এ ড্রিমের জায়গায় আই হ্যাভ এ প্ল্যান বলেন, তখন আমরা কিন্তু লুথার কিংকে আমরা দেখি যে তিনি সাদা ও কালোর মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, মানুষ যাতে মানুষ হিসেবে বিবেচিত হয়, সেটা ছিল তার প্রধান স্বপ্নের মধ্যে প্রধান অংশ। আমরা কি এইরকম একটা গণতন্ত্রের আশা করতে পারি যেখানে আসলে মানুষকে শুধু মানুষ বা নাগরিক হিসেবে বিবেচনা করা হবে, তার বর্ণ, গন্ধ, ধর্ম, ইতিহাস, ভূগোল ইত্যাদি দিয়ে বিবেচনা করা হবে না? এইটা কি আসলে পরিষ্কার করে আমরা বিএনপির কাছ থেকে পাই এই কথাটা, যে না, একটা মানুষ শুধু মানুষই? দেখুন,
আজকে যে বিএনপি স্বাধীন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 54 বছর কিন্তু আমরা লড়াই করছি কিন্তু এই বৈষম্য বিরোধীকে নিয়ে। কিন্তু আমরা যেমন পাকিস্তান থেকে বাংলাদেশ হলাম বৈষম্য বিরোধী কারণে, তেমনি বাংলাদেশে আমাদের বিভিন্ন সময় যে সরকারগুলো এসছে, যেভাবে আমাদের কাজ হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ এই বৈষম্য বিরোধী, মানুষকে মানুষ হিসেবে তুলে দেখার জন্য কিন্তু আমাদের সত্যিকার অর্থে আমাদের পরিকল্পনা এবং আমরা কাজ করছি। আপনি জানেন এখানে শহীদ জিয়ার যে দর্শনটা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বাংলাদেশে আছেন, যারাই ভূমণ্ডলে, আমরা সবাই মিলে একটা পরিবার, এবং এই পরিবারটা হলো আমরা সেই দর্শনে বিশ্বাস করি। কাজে এখানে কোনো জাত ধর্ম কোনো কিছু থাকবে না। এখানে আমরা তৃণমূল থেকে একটা শিশু যাতে তার বড় হয়ে উঠতে পারে, নানা রকম আমাদের দেশীয় জিনিস অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, সেই সব বিনোদনের মাধ্যমে বলেন, খেলাধুলার মধ্যে বলেন, সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে বলেন, বিভিন্নভাবে তাকে সুশিক্ষা দিয়ে এবং তার যেটুকুন যোগ্য জায়গা সেইখানে যদি পৌঁছে যেতে পারি, সেটাই হবে এই দেশ গড়ার পরিকল্পনা সকল মানুষের জন্য বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা। এবং সেটার জন্যই বাংলাদেশ লড়াই করেছে এতদিন, এখনো লড়াই করছে। আপা, একজন দর্শক আপনার কাছে একটা প্রশ্ন করেছেন, ওনার নাম শাহিনুর ইসলাম NE8MT। উনি বলছেন যে বিএনপির মহাসচিব বলছেন গণভোটে হ্যার পক্ষে, বিএনপি মহাসচিব বলেছেন গণভোটে তারা হ্যার পক্ষে, মানে আজকের খবর এটা, কিন্তু মাঠ পর্যায়ে বিএনপি নেতারা না প্রচারণা করছেন। বিএনপি কি দ্বৈত নীতি গ্রহণ করেছে কিনা? আপা, এটা যদি আপনি একটু রেসপন্ড করেন। না, এটা কিন্তু শুনেন, এটা আমি জানি না, আপনি যেটা বললেন যে না, কিন্তু আমরা তো ধরেন ভোটের প্রচারণা শুরু করিনি এখনো। আমরা তো দোয়া মাহফিল ছাড়া কিন্তু এখন অন্য কিছু না, ভিতরে ভিতরে হয়তো কেউ কিছু হয়তো কাজ করছে, কিন্তু এইভাবে যে কথাটা উনি বললেন, এই কথাটা কিন্তু আমাদের কানে আসেনি। কাজে এটা আমি মনে হয় না এই কাজটা আমরা বলেছি কিংবা এটা করেছি। ওকে, এইখানে এইটার বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই, কিন্তু এই প্রশ্নটা আমরা দর্শকদের করেছিলাম আপনি আসার আগে, যে হ্যাঁ ভোটের পক্ষে বা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যে অন্তর্বর্তী সরকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। প্রিয় দর্শক, গণভোটে সরকারের একটি পক্ষ নেওয়ার বিষয়টি সমর্থন করেন কিনা? শতকরা 70% দর্শক এটিকে সমর্থন করছেন, শতকরা 30% দর্শক এটিকে সমর্থন করছেন না। 50,000 ভোটার এখানে ভোট দিয়েছেন। আপনি এটা নিয়ে কি একটু মন্তব্য করবেন, যে সরকারের যে একটা পক্ষ নেওয়া গণভোটের একটা, এটাতে আপনি মনে করেন কিনা যে এটা ঠিক আছে? দেখুন, পুরা জুলাই সনদটার যে পরিবর্তিত যে রূপটা, সবটাই কিন্তু সরকারের মাধ্যমে হয়েছে। কারণ ঐক্যমত কমিশন যে ঘটনাটা ঘটিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে বাইপাস করে তারা তাদের ইচ্ছা মতন কাজে, আজকে সরকার তার ইচ্ছা মতো কাজ করছে। এটা আমি বলবো, এখানে বেশি কথা আমি বলতে চাই না। সরকার তার ইচ্ছা মতো কাজ করছে এবং সে করতে পারে, এটা তাদের তো এই পর্যন্ত করে আসছে। ওকে, আচ্ছা আপা, 2001-2006 বিএনপির নেতৃত্বে জোট সরকার ছিল। তো 1991-96 সালে যে বিএনপি সরকার ছিল, তার সাথে 2001 থেকে 2006-এর বিএনপি সরকারের মধ্যে সবাই একটা বড় পার্থক্য টানেন, যে ওই সময় বিএনপি সরকারের সময় অনেক বেশি দুর্নীতি হয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দুর্নীতি তারা প্রতিরোধ করতে পারে নাই। অনেক জায়গায় অনেক বড় বড় নাম আমরা সে সময় শুনেছি, আমরা পার্সেন্টেজের কথা শুনেছি, আমরা ভবনের কথা শুনেছি। এমনকি এই জায়গাটা থেকে আপনি আসলে এই ব্যাপারটাকে কীভাবে ডিল করবেন, যে বিএনপি তো আসলে 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকারটা ছিল, সেই সরকারের ক্ষেত্রে দুর্নীতির একটা মারাত্মক অভিযোগ আমরা দেখতে পাই। বিশেষ করে জামায়াতে ইসলামী এটা বারবার তোলে, যদিও জামায়াতে ইসলামীর 2জন মন্ত্রীও সেখানে ছিলেন। তারা বলে যে তাদের 2জন মন্ত্রী ছাড়া বাকি সবগুলি মন্ত্রণালয়ে আসলে দুর্নীতি ছিল। দেখুন, দুর্নীতির কথাটা তো বলা খুব সহজ, কিন্তু প্রমাণ কিন্তু সেভাবে কিন্তু হয় না। আমরা 2001 থেকে, হ্যাঁ কিছুটা হয়তো আপনি যেটা বললেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু সেইভাবে দুর্নীতি হয়েছে। এবং জামাত ইসলাম যেটা বলছে, যেমন এখনো দেখেন আমরা এই যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটলো বাংলাদেশে, সেখানে অনেক জায়গায় জামাতের ছেলেপেলেরা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, কিন্তু নাম পড়েছে বিএনপির। কাজে এটা আমি মনে করি না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায়
কিছুটা সততা থাকতে পারে, কিন্তু সেইভাবে দুর্নীতি হয় নাই। না আপা, এইটা যদি আপনি বলেন, আমি একটু বিনয়ের সাথে এটাতে দ্বিমত করতে চাই। আপনি জামায়াতের নাম, ছেলেপেলেদের নাম দিয়ে বিএনপির হয়ে দুর্নীতি করা, সেটা তো তৃণমূল পর্যায়ে, সেটা অন্য জিনিস। কিন্তু যারা অফিস হোল্ড করেছেন, সেই মন্ত্রী থেকে শুরু করে দেশের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত, আমরা বহুবার বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে একদম অভিযোগ এরকম আসছে যে এই ভবনে টাকা না দিলে বা এই রকম পার্সেন্টেজ ব্যবহার না করলে আসলে বাংলাদেশে কোনো কাজ করা যেতেছে না। ওই রকম তো আমরা সে সময়কার যদি পত্রপত্রিকা দেখি, আমি নিজে সে সময় মাঠে সাংবাদিক ছিলাম, আমার নিজেরও অভিজ্ঞতা আছে যেগুলি ব্যবসায়ীরা অভিযোগ করতেছেন, যারা ভুক্তভোগী তারা অভিযোগ করতেছেন। বারবার এই ব্যাপারগুলি পত্রপত্রিকায় কথা হচ্ছে, টিআইবিকে বারবার এগুলি নিয়ে কথা বলতে হয়েছে, আমরা নিজেরা অসংখ্য রিপোর্ট করেছি এসব নিয়ে। কিন্তু আপনি যে বললেন ঠিক আছে, এটা বুঝলাম যে অমুক জায়গায় টাকা না দিলে হলো, কিন্তু এই দুর্নীতি কেউ কি প্রমাণ করতে পেরেছে? আপা, দুর্নীতি আমি সেটা প্রমাণ জানি। করা কিন্তু এটা অনেক কঠিন কাজ, এটা কখনো প্রমাণ করা যাবে না। পরবর্তীতে কেন? তো আবার দেখলাম টাকা পর্যন্ত পাচার হয়েছে, ব্যবসায়ীরা নিজেরাই টাকা পাচার করছে। এটা তো সরকারের ছত্রছায়া, তো পরবর্তীতে একই ঘটনা ঘটেছে, আহ, তাই না? ফেয়ার এনাফ। আমি আমি আপনাকে বলতেছিলাম যে এই যে রাজনৈতিক বাকযুদ্ধটা, সত্যিকার অর্থে অনেকে কিন্তু আপনি জানেন যে পারসেপশন ইজ এ রিয়েলিটি। আমি যদি ব্যাপারটাকে অন্যভাবে বলি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে আসলে আপনি যদি স্পিড মানি না দেন তাহলে ব্যবসা করা যাবে না, আপনি যদি আসলে আপনার জমিটার সব কিছু প্রপার রাখতে চান, আপনি টাকা না দিলে এটা হবে না, আপনি যদি একটা ভবন বানাতে চান সেটা হবে না, এবং সেগুলি প্র্যাকটিক্যাল। এই টাকাগুলি কি আসলে বা বাংলাদেশে যে ঘুষ খাওয়া হয় সেটা তো আমিও জানি, আপনিও জানেন আপা, যে বাংলাদেশে যে দুর্নীতি করা হয় সেটা আমিও জানি, আপনিও জানেন। তো এইটা আপনি কি মনে করেন, সরকারের শীর্ষ পর্যায়ে যদি এটাতে ইনভলভ না থাকে তাহলে কি এটা করা সম্ভব? ধরা যাক, আমি সরাসরি প্রশ্ন করি, আওয়ামী লীগ আমলে যে দুর্নীতি হয়েছে, শেখ হাসিনা বা ফার্স্ট ফ্যামিলি বা শেখ হাসিনা ফ্যামিলি যদি ওই দুর্নীতিতে সুবিধাভোগী না হতেন, তাইলে কি দুর্নীতিটা এরকম মহিরোহের আকারে ছড়াতো? না, সেটা ঠিক যেটা বলছো, যে যে একেবারে শীর্ষ পর্যায়ে না হলে পরে আজকে দেশটার এইভাবে দুর্নীতি, এখন তো ওপেন ঘুষ খাওয়া হয় একটা কাজের জন্য। এক ফাইল থেকে আগে একটা টেবিলে দিতে হতো, এখন মধ্যে 10টা টেবিলে দিতে হয় টাকা। এটা হচ্ছে, কিন্তু এই যে মানসিকতা চেঞ্জ, এটা কেন হচ্ছে? এটা হচ্ছেই আমাদের উপর থেকে যে চিন্তা ভাবনা, এমনকি সচিবরা পর্যন্ত সব দুর্নীতিবাজ হয়ে গেল। আগে কিন্তু সচিবরা অন্তত এইভাবে দুর্নীতি করতো না, সত্যি কথা বলতে কি, এটা অনেক আগের কথা। আপনি যদি এটা এরকম অভিযোগ করেন তাহলে আমি এই কথা মানতে রাজি না। কারণ হচ্ছে যে আমি একটু আমার ডিসেন্টটা দিয়ে রাখি, কারণ হুসেন মোহাম্মদ এরশাদের সময় যত দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রে যতটা রাজনীতিবিদরা, তার চেয়ে অনেক বেশি আমলারা ছিলেন। এখন আপনি সচিবদের উপর দায় দিচ্ছেন, কিন্তু এখন আমি দেখি রাজনীতিবিদদের দায় বেশি, কারণ সচিবরা সে সময় অনেক বেশি পাওয়ারফুল ছিলেন, এখন রাজনীতিবিদরা অনেক বেশি পাওয়ারফুল। ওই সময় মন্ত্রীদের কেউ চিনত না, কিন্তু আমরা প্রায় সকল সচিবদের চিনতাম, যারাই খোঁজখবর রাখতাম আর কি। মন্ত্রীদের চেয়ে পাওয়ারফুল ছিলেন সিএসপি অফিসাররা। সিএসপি অফিসাররা, হ্যাঁ, একসময় সিএসপি অফিসাররা ছিল যাদের একবার যেন 303 বলে তো একবার অনেক সেই চাকরি চলে গেল অনেকের, সেই সময় ছিল। কিন্তু মাঝখানে সচিবরা ওইভাবে পাওয়ারফুল ছিল না, যেটা বর্তমান সময় হয়ে গেছে। ওকে, আপনি মাঝখানে গণতন্ত্রের উত্তরণ 91 সালের পরবর্তী এই সময়টুকুর কথা আপনি বলছেন, যে সেই সময়টার মধ্যে এখন কি আপনি মনে করেন, আচ্ছা ঠিক আছে আপা, এটা যদি আমি ধরেও নেই, তাহলেও কি আপনি মনে করেন যে রাজনীতিবিদদের প্রশ্রয়, যেহেতু মন্ত্রীরা আপনি মন্ত্রী ছিলেন আপা, আপনি জানেন যে মন্ত্রীরা যেহেতু একটা মন্ত্রণালয়ের সিইও, তো মন্ত্রীদের প্রশ্রয় বা সুবিধাভোগ ডিরেক্ট ছাড়া কি আমলাদের পক্ষে এগুলি করা সম্ভব? এটা তো আমি বলতে পারবো না, কারণ আমার মন্ত্রণালয়ে এমন কোনো ঘটনা ঘটে নাই। এই কাজে আমি নিজেকেও এই সম্বন্ধে ধারণা নাই, কোন রকম কোনো কিছুর মধ্যে। ওকে, তাহলে এর পরবর্তী প্রসঙ্গে তাহলে আসি আপা, যেটা হলো যে জাতীয় নির্বাচনের পর বিএনপি একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চায়। সেই কথাটা কিন্তু আমরা অনেক দিন ধরে, একটা জাতীয় সরকার, জাতীয় ঐক্যমত্যের সরকার, বিএনপির এই সম্পর্কে কথা আমরা আসলে অনেক দিন শুনেছি। কিন্তু কেউ কেউ বলতেছেন যে তারেক সাহেব এই কথা এখন আর বেশি বলেন না, কারণ উনি আর ক্ষমতার ভাগ দিতে চান না, এটা অনেকে বলেন। আপনার কাছে একটু শুনবো যে
যদি আপনারা জাতীয় সরকার করেন তাহলে কি আপনাদের যে প্রতিদ্বন্দ্বী আছে ধরেন জামাত, এনসিপি, তারা কি সেখানে সুযোগ পাবে কিনা? বিএনপি প্রস্তাবিত জাতীয় ঐক্যমত্য সরকারের আসলে রূপরেখাটা কি আপনি আমাদের একটু বলবেন কিনা, যে মানে এটা কেমনে? দেখুন, ওটা তো তখনই কথা হয়েছিল যে জাতীয় সরকার জাতীয় নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা কথা হয়েছিল। এবং সেই কথার পরে এটা নিয়ে তো যখন যে নির্বাচনটা হয়ে যাওয়ার পরে হয়তো এই সম্বন্ধে আলোচনা হবে, তার আগ পর্যন্ত রূপরেখা তো আমরা এখন কিছু বলতে পারবো না। তবে আমরা বলেছি হ্যাঁ আমরা জাতীয় সরকার গঠন করবো, দরকার হলে আপনারা প্রতিদ্বন্দ্বীদেরও সেখানে জায়গা দিবেন। সেটা আমার নিজের কোনো ধারণা নাই। আচ্ছা, ওকে, মানে সেটা রূপরেখা সম্পর্কে আমরা আশা করবো যে ইশতেহার, এই জাতীয় সরকার রূপরেখা, সেগুলো আমরা এর মধ্যে থেকে পাবো। আমাদের একজন দর্শক উনি বলেছেন যে আমাদের মতো সাধারণ জনগণ নিয়ে একটি ডিএম বিজয়, ওনার নাম, একটি প্রোগ্রাম কবে করবেন? আমরাও দেশ নিয়ে কথা বলতে চাই, আমাদেরকে সুযোগ প্রদান করার অনুরোধ করছি। ভাই, আমি বাংলাদেশে এসে যদি এটি সম্ভব হয়, আপনারা যদি আগ্রহী হন, তাহলে অবশ্যই একটি টাউন হল মতো বা প্রোগ্রাম করতে চাই, যেখানে আপনাদের সরাসরি মতামত বা প্রশ্ন আমাদের যারা রাজনীতিতে আছেন বা যারা আমাদের দেশের কর্তারা আছেন তারা ঠিক করে দিবেন। পরবর্তী প্রসঙ্গ জরিপ। নির্বাচনের আগে যেসব জরিপ প্রকাশিত হচ্ছে সেখানে কোনো জরিপে বিএনপির অবস্থান ভালো। কেউ বলছেন তারেক সাহেব যখন আসছিলেন বাংলাদেশে বা এসে পড়েছেন তার মাঝামাঝি সময় যে জরিপ, সেই জরিপে বিএনপি এগিয়ে আসছেন। কিন্তু সর্বশেষ আমরা যে জরিপ দেখলাম, সেই জরিপে আমরা দেখলাম যে জামায়াত আর বিএনপি নেক টু নেক। জামাত হচ্ছে বিএনপি থেকে মাত্র 1 পয়েন্ট পিছনে আছে। এবং যারা এই জরিপ করেছেন, ইন্টারেস্টিংলি তারা ছাত্র সংসদগুলির জরিপের ব্যাপারে তারা খুব মানে তারা খুব একুরেট হয়েছিলেন। আপনারা কি একটু ভয় পাচ্ছেন আপা যে আসলে জামায়াতই নির্বাচিত হয়ে যেতে পারে, আপনারা অনেক পিছনে পড়ে যেতে পারেন, বা জরিপের এই ফলটি আপনারা আসলে কিভাবে দেখছেন? দেখুন, আপনি হয়তো দেখেছেন এবং খুব ভালো করে জানেন যে যখন আমাদের চেয়ারম্যান সদস্য প্রত্যাবর্তন করেন তখনকার যে অবস্থা, জনতার যে ঢল, এটাতে আপনি এইটুকু অন্তত রাখবেন যে মানুষের যে বিশ্বাস এবং আস্থা সবটা কিন্তু বিএনপির আছে এখনো। বিশেষ করে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখনও তিনি বেঁচে ছিলেন, তার আদর্শ, প্রেরণা এবং তার যে আপসীন ভূমিকা, যেটা সমগ্র বাঙালির জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তারেক রহমান সাহেব যে ভূমিকা রেখেছেন এই সুদূর লন্ডন থেকে, যাতে করে পুরো বিএনপি সংগঠিত হয়ে জনগণকে পর্যন্ত ঐক্যবদ্ধ করেছেন, এটা কিন্তু একটা আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে তার আসার পরে যে ঘটনা ঘটে। কাজেই জরিপ আমরা কিন্তু মোটেই ভীত নয়। এই কারণে আমরা জনগণের উপর বিশ্বাস রাখি। তারা যদি মনে করেন যে জামাতকে ভোট দিলে জামাত যদি ক্ষমতায় আসে, সেটা করতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস রাখি যে জনগণ বিএনপিকে ভোট দেবে, কারণ বিএনপির উপর তাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ওকে আপা, এইটি হচ্ছে যে গত 1-1.5 বছর আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি আর অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে 100-র বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন শত শত। এগুলির দায় কিন্তু আমরা সেইভাবে সরকারকে দিতে পারি না, বা অন্য কোনো দলের উপরে দেওয়া মুশকিল। আপনি জানেন যে গতকাল চুয়াডাঙ্গার মানে জীবননগর জায়গাটার নাম, সেইখানে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু, তাকে আটক করার পরে তার মৃত্যু হয়েছে। এর আগে গত বছর ঢাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে আমরা মারা যেতে দেখেছি, সন্ত্রাসীরা তাকে হত্যা করেছেন। সম্প্রতি ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা। আপনাদের শীর্ষ নেতারা এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন। এইসব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা বিএনপিকে সেভাবে সোচ্চার দেখছি না। এর কারণ কি বলে আপনি আসলে মনে করেন? দেখুন, এখন তো আমাদের এমন একটা মুহূর্ত যাচ্ছে, মানে বিএনপির উপর একদিকে নির্বাচন, আরেকদিকে হলো আমাদের কিছুটা অঙ্গ সংগঠনকে যে বিচ্ছিন্ন, এই যে যাদেরকে হত্যা করা হচ্ছে কিংবা গুলি করে মেরে ফেলছে, যে কোনো কারণেই হোক না কেন, সেটা নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, কিন্তু আমরা ঠিক ওইভাবে বিচারের দাবি তুলছি, কিন্তু সেই দাবিটা আমাদের পর মুহূর্তে কিন্তু অন্য ঘটনা এসে
সেই দাবিটা সরে যাচ্ছে। তার কারণ আমরা তো এখন ব্যস্ত আমাদের সামনের নির্বাচনটাকে মাথার মধ্যে, যেটাকে নিয়ে তার যে বিভিন্ন কাজ আমাদের আছে, আমরা ভয়ানকভাবে এইসব কাজ নিয়ে ব্যস্ত বলেই শুধুমাত্র যেসব অঙ্গ সংগঠনের ছেলেরা মারা যাচ্ছে সেই অঙ্গ সংগঠন বিক্ষোভ করছে, সমাবেশ করছে, মহাসচিব বক্তব্য দিচ্ছে এবং সেখানে পুলিশ একটা ইয়ে দিয়ে দেয়, অমুক 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 হয়েছে এবং অমুক ধরা পড়েছে, এই সমস্ত কথাবার্তা যেগুলো চলছে। আপনি দেখেন হাদির মৃত্যুটা দেখেন না কেন, হাদিকে যে কি যেভাবে মেরে ফেলা হয়েছে এবং হাদি তার তার যে মানে যারা মেরেছে তারা দিব্যি পালিয়ে চলে গেল, আমার আইন শৃঙ্খলা কিচ্ছু করতে পারে নাই। তো এই যে ঘটনাগুলো ঘটছে এই জন্য তো সরকারও অনেকখানি দেয়, সরকার তো আইন শৃঙ্খলাটা সেভাবে ম্যানেজ করতে পারছে না। না, একটা তো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ম্যানেজ করতে পারবে না, কিন্তু আপা আপনি সরকার চালিয়েছেন, আপনারা সরকার চালিয়েছেন, আপনারা তো ভালো করে জানবেন যে বাংলাদেশে যে কোনো সভ্য দেশে মাথা পিছু যতজন করে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকা দরকার, আমাদের দেশে তার চেয়ে অনেক বেশি কম। যদি আমরা একটি স্ট্যান্ডার্ড ইউরোপ বা আমেরিকা বা এশিয়ার যেগুলো উন্নত দেশ আছে, জাপান, এমনকি চীনের সাথেও তুলনা করি, তো সেটা অনেক কম। সেটা তো কিন্তু নিজেরা যদি ধরেন বিএনপির দুই গ্রুপের মধ্যে যদি অন্তর্কোন্দল হয়, সেইটার দায় কি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দিব? দল কি এইটার দায় নিবে না আসলে? না, নিজেরা যদি সত্যি সত্যি অর্থে যদি অন্তর্কণ্ঠ হয় সেটার দায় তো দলও নিতে পারে না। এখানে সেইখানেই হলো দল নিবে কোন সময়, দলের তো একটা সুষ্ঠু সময় লাগবে, যখন চিন্তা ভাবনা করে সেই দল থেকে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে হয়তো একটা কিছু সমঝোতা করা অথবা বের করে দেওয়া, কিন্তু সেই সময়টা তো আমরা এখন পাচ্ছি না। যে কারণে এই সমস্ত, আমি জানি না কি কারণে কে মারা যাচ্ছে কিংবা কাকে কি কারণে মেরে ফেলছে, সেটা তো সম্পূর্ণ অন্য ব্যাপার। তো সেইখানে আমরা বিচারের দাবি তুলে ছাড়া তার কিছু করার নাই আমাদের হাতে, আমরা তার কিছু, এবং এরকম ঘটনা কিন্তু নির্বাচনের আগে আরো অনেক কিছু ঘটতে পারে, এটা কিন্তু আমরা সন্দিহান। রাইট রাইট আপা, মানে একজন দর্শক উনি এই প্রশ্নটি করেছেন, আপনি যদি এটা একটু বলেন যে মোহাম্মদ সাজ্জাদ হোসেন D1C উনি বলছেন যে আমার একটি প্রশ্ন, বিএনপি থেকে অগণতান্ত্রিক দল বাংলাদেশে আরও একটা কি আছে? কারণ বিএনপির কেন্দ্রীয় কমিটি বা স্থায়ী কমিটি দলীয় প্রধান নির্বাচনের মাধ্যমে হয় না, অটোমেটিক হয়ে যায়। মানে আপনি কি এটা নিয়ে কিছু বলবেন যে আপনার দলে আসলে কোনো গণতন্ত্র নাই? না, কিন্তু আমাদের এটা কিন্তু ঠিক না, আমাদের গঠনতান্ত্রিক ধারা অনুযায়ী অটোমেটিক হয় না এবং সেখানে পরবর্তীতে ধারা অনুযায়ী উনি পেয়ে যান, ওনার পদটা পেয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে পরবর্তীতে বিএনপির যে যখন কাউন্সিল হয়, কাউন্সিলের মাধ্যমে অথবা যদি স্থায়ী কমিটির মিটিং হয় তার মাধ্যমে সেটা অনুমোদন করতে হয়। ওকে, গত 6 মাসে আপনার বক্তব্য থেকে আমরা জেনেছি, এটি আসলে বর্তমান সরকারের প্রসঙ্গে আসি, যে আমরা জেনেছি যে সরকারের ভেতরের বাইরের কেউ নির্বাচন হতে দিতে চায় না, ঝামেলা পাকাতে চায়। গত 1 বছরে ডক্টর ইউনূস সরকারেরও একজন বড় সমালোচক ছিলেন আপনি। জাতীয় নির্বাচন নিয়ে কি এখন আপনার মনে কোনো শঙ্কা, সংশয় এগুলি কাজ করে? আগামী জাতীয় নির্বাচন, পরবর্তী দেশ রাজনীতি, বিএনপি, আপনার রাজনীতি, সবকিছু মিলিয়ে আপনার প্রত্যাশা আসলে কি? আমি প্রথমে যদি আপনাকে বলি যে নির্বাচনে আপনার কোনো শঙ্কা আছে কিনা, তারপরে সরকারটি যেরকম হবে সেই সরকারটিকে আসলে আপনি কিরকম দেখতে চান, বা কিরকম সরকার আপনার আদর্শ সরকার? দেখুন, নির্বাচন নিয়ে কিন্তু আমি খুব একটা শঙ্কা করছি না। আমার মনে হচ্ছে নির্বাচন 12 তারিখে হয়ে যাবে, তবে কিছুটা হয়তো চেষ্টা হবে হয়তো নির্বাচনটাকে বানচাল করার জন্য, সেটাও কিন্তু আমার মনে হয় না খুব একটা টিকবে, নির্বাচন হয়ে যাবে। তবে নির্বাচন পরবর্তীতে যে সরকার আসবে, যেটাকে আমরা আদর্শ একটা সরকার হিসাবে চাচ্ছি, যে সরকার যে কারণে আমাদের এত শহীদ হয়েছে, এত ছাত্র যুবক শ্রমিক এত যে মারা গিয়েছেন, যাদের রক্তে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাদের যে বৈষম্য, তাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটা সত্যিকারের গণতান্ত্রিক একটা সুন্দর সরকার গঠন হবে। তো সেখানে কিছুটা এখনো আমরা, সত্যি কথা বলতে, আমরা এখনো কিন্তু সবাই কিন্তু সব ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পারি না। কিছুটা হয়তো সাস্টেন করার জন্য কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যে সরকারই আসুক না কেন। আপা, আমি
শেষ প্রসঙ্গে যদি আপনার কাছে আসি, যে আপনি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন আপা, তো আপনার যারা নির্বাচন করছেন ধানের শীষ নিয়ে আপনার দল থেকে, তারা গড়ে কত টাকা করে খরচ করছেন এবং টাকাটা কি খাতে খরচ করছেন? মানে নির্বাচনের ক্ষেত্রে তো আচরণবিধিগুলো যদি আপনি মানেন তাহলে কিন্তু আসলে নির্বাচনে অনেক টাকা খরচ হওয়ার কথা না, কিন্তু আমরা শুনি যে অনেক টাকা ব্যয় হয়। এক, দুই হচ্ছে আপনারা কি কোনো প্রার্থীকে টাকা দেন অথবা কোনো প্রার্থী থেকে টাকা নেন যে না আপনারা চা বিস্কুট খায়েন, যেহেতু নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন আপনাদের ভালো ভালো চা ভালো ভালো বিস্কুট খাওয়া দরকার, অথবা আমাদের আচ্ছা দুটি ব্যাপারে যদি বলেন যে গড়ে কত টাকা করে খরচ করেন? এবং শোনেন, এখন আপনি জানেন নির্বাচন আসলেই যে কিছু কিছু লোক আছে যাদের প্রচুর টাকা, তারা নির্বাচনে নেমে পড়ে। এটা কিন্তু খুব সত্য কথা। এবং তারা গরু জবাই টবাই করে টুরে খাওয়ায়, প্রচুর টাকা খরচ করে। কিন্তু নির্বাচনের আচরণবিধি যদি আপনি মেনে চলেন কিংবা আমরা যদি মানতে বাধ্য থাকি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনে অত খরচ হওয়ার কথা না। কিন্তু আমাদের মধ্যে যেটা হচ্ছে, যেটা আমাদের সাধারণ কর্মী যারা, তাদেরও একটা ইচ্ছে যে তাদেরকে প্রতিদিন চা বিস্কিট খাওয়ানো হোক, কিংবা প্রার্থীর বাড়িতে রোজ একবেলা করে খানা, এবং তারা কাজ করবে, আসবে, খাবে দাবে, টাকা পয়সা পাওয়া, এই যে একটা নেচার গড়ে উঠছে, এটা থেকে আমাদের আস্তে আস্তে সরতে হবে। কাজে আজকে আরপিওতে যা আছে আচরণ বিধি, সেখানে যদি আমরা কিছুটা, হয়তো অতটা না হলেও যদি কিছুটা কমাতে পারি আমাদের খরচটা, এবং সেই খরচটা কিন্তু আসলে খুব বেশি হওয়ার কথা না। না, কারণ আপনি যদি সরাসরিভাবে আপনি যেসব খাওয়া দাওয়ার কথা বলতেছেন সেই সব খাওয়া দাওয়া তো আসলে আচরণবিধিতে মানা, কিন্তু সেই খাওয়া দাওয়া করানো হচ্ছে, এবং এইটা কিন্তু কোনো পুলিশ নির্বাচন কমিশন এটা কোনোদিন ঠেকাতে পারবে না প্রার্থী যদি না করে, এবং আমরা যারা খাচ্ছি ভোটাররা তারা যদি না খায়। মানে ঘটনা হচ্ছে যে এখন আমার বন্ধু আমার বাড়িতে খাওয়াইতেছে, এই কথা বলে বলে সব বন্ধু, নির্বাচন আসলে শুধু বন্ধু, এইটা আসলে কতটা মানে দূর করা সম্ভব? আপনারা কি আসলে এগুলি দূর করতে বলেন, নাকি যাদেরকে নির্বাচনে মনোনয়ন দেন তারা ওই পরিমাণ টাকা টোকা খরচ করতে পারবে কিনা সেইটা আসলে দেখেন? এবং ফাইনাল প্রশ্ন এই জায়গার মধ্যে যে সেটা হচ্ছে, আপনারা কি শেষ পর্যন্ত কি ভোটারদেরকে টাকা, মানে এটা তো আপনি বলতে পারবেন না, কিন্তু ভোটারদেরকে টাকাও তো দিবেন তাই না শেষমেশ গিয়া? না, ভোটারদেরকে টাকা দেওয়া হয় না কোনোদিন। ভোটারদেরকে টাকা দেওয়া হয় না। এখন কেউ হয়তো ধরেন কম্বল বিতরণ করলো কিংবা অন্য কিছু দিল, এরকম ছোটখাটো উপহার হয়তো থাকতে পারে, কিন্তু টাকা দিয়ে ভোট কেনা এটা বোধহয় এই যুগে নাই সেরকম ভাবে। আর হ্যাঁ, কিছু আছে যারা দুর্নীতিবাজ প্রচন্ড ভাবে চাচ্ছে। যেমন আমি একটা এলাকার কথা বলছি, সেখানে একজন 3টা এলাকায় 3টার আসনে দাঁড়িয়েছে, এবং সেদিন আমি শুনলাম 8টা গরু জবাই করে খাইয়েছে। মানে এই যে তার টাকার যে, এবং তার পিছনে এখন সবাই ঘুরছে, ঘোরার কারণটাই হলো টাকা। তো এটা কোনো কোনো ক্ষেত্রে হয়, সবার বেলা এটা হয় না। তবে নির্বাচনের সময় আমরা বেশি দেখি জনপ্রিয়তাটা। জনগণরা কি 8 গরু খাওয়া লোকটারে পছন্দ করে নাকি 8 গরু খাইতে এরকম পছন্দ করেই না? মানে মানে আমরা যারা ভোটার আছি তারা যে 8টা গরু খাওয়াইলো বা ইয়া করলো এটা আমরা পছন্দ করি, নাইলে তো আর মানে আমরা না খাইলে তো আর আপনারা খাওয়াইতে পারতেন না, তাই না? গ্রাম দেশে কিন্তু ওই যে জাফত খাওয়ানো কিংবা 8 গরু 3 গরু 4 গরু জবাই করে খাওয়ানো, এটা কিন্তু তারা খুব উপভোগ করে। এটা কিন্তু একটা আমাদের একটা যে 8 গরু খাওয়াবে বা 10 গরু খাওয়াবে 20 গরু খাওয়াবে বা 1 গরু খাওয়াবে, সে তো এটা মানে পরে এটা সে আদায় করে নিবে না। আমরা এটা সাবধান থাকা উচিত না ভোটের মৌসুমে আপনাদের থেকে? কিন্তু এটা তো পাবলিক তো বোঝে না। পাবলিক বলে হয় ওইটা তো হের কাজ হে করতেছে।